ওয়েলকাম স্টুডেন্ট। আমরা আজ এই চ্যানেলে পড়ব ইন্ডিয়ান রিভার সিস্টেমের মধ্যে গঙ্গা নদীতন্ত্র। তো ভারতীয় নদীতন্ত্রের মধ্যে গঙ্গা নদীতন্ত্র খুবই উল্লেখযোগ্য। এখান থেকে প্রতি বছর কোনো না কোনো প্রশ্ন এসেই থাকে। তো এটাকে আমাদের মাথার ভিতর একটা ছবি করে নিতে হবে, তাহলেই আমাদের প্রতিটা জিনিস পরীক্ষার সময় মনে আসবে। তাহলে আসো আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করি। ইন্ডিয়ান রিভার সিস্টেমকে আমরা দুটি ভাগে ভাগ করি। প্রথম ভাগ হিমালয়ান রিভার সিস্টেম এবং দ্বিতীয় ভাগ পেনিনসুলার রিভার সিস্টেম। যে পর্বতগুলো, যেই নদীগুলো হিমালয় থেকে সৃষ্টি হয়েছে তাদের আমরা হিমালয়ান রিভার সিস্টেমের অন্তর্গত করি, এবং যেগুলো পেনিনসুলা প্লেটু থেকে উৎপত্তি লাভ করেছে তাদের আমরা পেনিনসুলার রিভার সিস্টেমের অন্তর্গত করি। এবার হিমালয়ান রিভার সিস্টেমকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করি: সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। তো হিমালয়ান রিভার সিস্টেমের তিনটি নদী কী কী? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। তো সিন্ধু লোকেশনটা আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা সিন্ধু, এখান থেকে গঙ্গা, এখান থেকে ব্রহ্মপুত্র। এবং পেনিনসুলার রিভার সিস্টেমকে আমরা আবার দুটি ভাগে ভাগ করেছি। কেন? কারণ পেনিনসুলার রিভার সিস্টেমের মধ্যে যে নদীগুলো বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলে এসে পড়েছে তাদের আমরা নাম দিয়েছি বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, এবং যে নদীগুলো অ্যারাবিয়ান সিতে এসে পড়েছে তাদের আমরা নাম দিয়েছি অ্যারাবিয়ান ব্রাঞ্চ। এবার তো আমাদের সিস্টেমটা জেনে গেলাম, এর মধ্যে আমরা গঙ্গা রিভার সিস্টেমটাই পড়ব। তো গঙ্গা রিভার সিস্টেম কিভাবে পড়ব? এর মধ্যে প্রথম আমরা ইন্ট্রোডাকশন জানব, সোর্স পড়ব, কনফ্লুয়েন্স পড়ব। সোর্স কী, কনফ্লুয়েন্স কী, এগুলো সব আমরা পরে জানব। অল ট্রিবিউটারিজ অ্যান্ড ডিস্ট্রিবিউটারিজ পড়ব, ইম্পর্টেন্ট প্লেস পড়ব, কোনো ড্যাম থাকলে সেই ড্যাম পড়ব, এবং অন্যান্য কোনো যদি জিনিস আমাদের চোখে পড়ে কিংবা মনে আসে তাহলে সেগুলো আমরা কভার করব। তো গঙ্গা রিভার সিস্টেমের প্রথমে আমরা যদি ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি, তাহলে ভারতীয় নদীতন্ত্রকে আমরা যদি 100% ধরি, 100%-এর মধ্যে 26%ই গঙ্গা নদীর আন্ডারে আছে। গঙ্গা নদী উত্তরাখণ্ড থেকে শুরু করে ইউপির পর বিহার, হালকা ঝাড়খণ্ড, তারপর ওয়েস্ট বেঙ্গলের পরে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতে বা ইউকে বলছি, উত্তরাখণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত একে গঙ্গা বলা হয়, এবং বাংলাদেশে এই নদীকেই পদ্মা বলা হয়। আমাদের দেশে এই 5টি রাজ্য ছাড়াও এর ট্রিবিউটারিজ বা এর শাখা নদী, উপনদীগুলো অনেক রাজ্যে ছড়িয়ে রয়েছে। বেশিরভাগ রাজ্যকেই আমাদের কভার করছে গঙ্গা নদী, সেই জন্য গঙ্গা নদীকে ন্যাশনাল রিভার বলা হয়, ন্যাশনাল রিভার বা জাতীয় নদী বলা হয়ে থাকে। এবার গঙ্গা নদীর উৎপত্তি। ছোটবেলায় আমরা সকলেই পড়েছি যে গঙ্গা নদী উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। কথাটা ঠিক, কিন্তু এতটা জানলে হবে না, আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করি। তো গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে হিমালয় পর্বত থেকে, এটা তো ঠিক। এটাও তো আমরা জানি যে গঙ্গা নদী, যে হিমালয় পর্বতের 3টি পর্বত শ্রেণী রয়েছে। হিমালয় পর্বতের 3টি পর্বত শ্রেণী রয়েছে। কি কি? তো প্রথম যে পর্বত শ্রেণী রয়েছে তাকে বলা হয় হিমাদ্রি, তারপরকে বলা হয় হিমাচল, এবং লাস্ট যেটা রয়েছে সেটা শিবালিক। আমরা যদি এটা লোকেশনে দেখার চেষ্টা করি, তাহলে আমি যে পোর্শনটা আঁকছি সেই পোর্শনটা পুরোপুরি জম্মু কাশ্মীরের ভাগটা। জম্মু কাশ্মীর থেকে হালকা নেপাল হয়ে, ভুটান হয়ে অরুণাচল প্রদেশের পাটটা। তো এর মধ্যে হিমাদ্রি প্রথম লাইনটা, তারপর হিমাচল, তারপর শিবালিক। তাহলে এই 3টার মধ্যে যে প্রথম যেটা রয়েছে এখান থেকেই সব নদীগুলো সৃষ্টি হয়েছে, মাথায় রাখতে হবে। আমরা যদি এটাকে আরেকটু ডিসকাস করি বা ভাঙার চেষ্টা করি, তাহলে হিমাদ্রি পর্বতের উচ্চতা সব থেকে বেশি, তাহলে এটা ধরে নাও হিমাদ্রি পর্বত শ্রেণী।
তার নিচে রয়েছে হিমাচল, যার উচ্চতা একটু কম। তার নিচে রয়েছে শিবালিক, এর উচ্চতা আরও কম। তাহলে এই যে হিমাদ্রি থেকেই নদীগুলো বা গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। ব্যাস, এটা ক্লিয়ার হলো যে হিমাদ্রি থেকে সৃষ্টি হয়েছে, হিমালয় পর্বতের হিমাদ্রি পর্বত শ্রেণী থেকে। এবার তো পর্বত শ্রেণী, এবার এখানে ছোট্ট করে একটু বুঝে নিই যে যখন কোনো ভূমিরূপের উচ্চতা 600 মিটারের বেশি হবে তখন তাকে আমরা পাহাড় বা পর্বত বলি। তো এইরকম পাহাড় বা পর্বত যদি মালার মতো লম্বা হয়ে যায়, বা আমি বলতে চাচ্ছি এরকম পাহাড় পর্বত যদি অনেকগুলো পাহাড় পর্বত একসাথে অবস্থান করে এইভাবে, তাহলে একে কি বলবে? একে বলা হবে পর্বত শ্রেণী বা পর্বতমালা। এই পর্বতমালার মধ্যে যে এই যে আমরা ইয়েগুলো দেখতে পাচ্ছি, পিকগুলো, এগুলোকে কি বলবো? পর্বত শৃঙ্গ। এই পর্বত শৃঙ্গের মধ্যে যার উচ্চতা সব থেকে বেশি তাকে আমরা বলবো সর্বোচ্চ শৃঙ্গ। ব্যাস, বোঝা গেল? তাহলে এইগুলোকে কি বলবো আমরা? পর্বত শৃঙ্গ। তাহলে হিমাদ্রিতেও এরকম অনেকগুলো পর্বত শৃঙ্গ রয়েছে, ছোট বড় অনেক পর্বত শৃঙ্গ নিয়ে হিমাদ্রি গঠিত। এরকমই তো এই পর্বত শৃঙ্গটার নাম হিমাদ্রি পর্বত শ্রেণীতে এগুলো কি? এগুলো হচ্ছে পর্বত শৃঙ্গ। তো পর্বত শৃঙ্গের মধ্যে এই প্রথম পর্বত শৃঙ্গের নাম বান্দারপুচ, BANDARPUNCH, বান্দারপুচ। এখানে আরও পর্বত শৃঙ্গ রয়েছে, কিন্তু যেগুলো থেকে সৃষ্টি হয়েছে সেই পর্বত শৃঙ্গগুলোই আমরা শুধু পড়ব। তারপরে যে পর্বত শৃঙ্গ রয়েছে সেই পর্বত শৃঙ্গের নাম গোমুখ। তারপরের পর্বত শৃঙ্গের নাম কেদারনাথ, এবং তারপরটার নাম বদ্রীনাথ। তো পর্বত শৃঙ্গতে কি হবে? গ্লেসিয়ার হবে, বরফ জমা হবে। তাহলে এখানে কতগুলো গ্লেসিয়ার রয়েছে। তো বান্দারপুচে যে গ্লেসিয়ার রয়েছে, এই বান্দারপুচে গ্লেসিয়ার নাম যমুনেত্রী। গোমুখে যে গ্লেসিয়ার রয়েছে এর নাম গঙ্গোত্রী। কেদারনাথে যে গ্লেসিয়ার রয়েছে তার নাম চোরাবালি, এবং বদ্রীনাথে যে গ্লেসিয়ার রয়েছে এর নাম শতপথ। তাহলে বোঝা গেল? তাহলে বান্দারপুচ পর্বত শৃঙ্গের গ্লেসিয়ারের নাম কি? যমুনেত্রী। গোমুখ পর্বত শৃঙ্গের গ্লেসিয়ারের নাম কি? গঙ্গোত্রী। কেদারনাথ পর্বত শৃঙ্গের গ্লেসিয়ারের নাম কি? চোরাবালি। বদ্রীনাথ পর্বত শৃঙ্গের গ্লেসিয়ারের নাম কি? শতপথ। যেহেতু গ্লেসিয়ার আছে তার মানে জল গলবে, বরফ গলবে, আর বরফ গললেই এখান থেকে নদীর সৃষ্টি হবে। তাহলে যমুনেত্রী থেকে যে নদী বা জলপ্রবাহের ধারা সৃষ্টি হয় এই ধারার নাম যমুনা। এই ধারার নাম যমুনা রিভার। গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে যেই নদী সৃষ্টি হয় এর নাম ভাগীরথী রিভার। চোরাবালি থেকে যে নদী সৃষ্টি হয় এর নাম মন্দাকিনী, এবং শতপথ থেকে যে নদী সৃষ্টি হয় এর নাম আলকানন্দা। তাহলে বোঝা গেল? যমুনেত্রী থেকে যমুনা নদী, গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে ভাগীরথী নদী, চোরাবালি গ্লেসিয়ার থেকে মন্দাকিনী নদী, শতপথ গ্লেসিয়ার থেকে আলকানন্দা নদী। এবার
বদ্রীনাথের ঠিক এই শতপথ গ্লেশিয়ারের পাশে ঠিক আরও একটা গ্লেশিয়ার রয়েছে, হেমকুন্দ বলে একটি গ্লেশিয়ার রয়েছে এখানে, হেমকুন্দ। তো হেমকুন্দ গ্লেশিয়ার থেকে একটি নদী এসে আলকানন্দায় মিশে গেছে। তো হেমকুন্দ গ্লেশিয়ার থেকে যে নদী সৃষ্টি হয়েছে এর নাম ধৌলিগঙ্গা। ধৌলিগঙ্গা যে স্থানে আলকানন্দার সাথে মিশেছে এই স্থানের নাম বিষ্ণুপ্রয়াগ। এবার হেমকুন্দের পাশে এখানে আরেকটি পর্বত শ্রেণী শৃঙ্গ রয়েছে, এর নাম ত্রিশূল। ত্রিশূল পর্বত শ্রেণী থেকে, এই পর্বত শৃঙ্গ থেকে আরেকটি নদী এসে আলকানন্দার সাথে মিশে গেছে। তো ত্রিশূল থেকে যে নদীটি বেরিয়েছে এর নাম নন্দাকিনী, নট মন্দাকিনী, নন্দা, NAN দিয়ে নন্দাকিনী। এই নন্দাকিনী আলকানন্দা যেখানে মিশেছে এই জায়গাটার নাম নন্দপ্রয়াগ হলো। আলকানন্দা নিজের মতো করে বইছেই কিন্তু। এবার এখানে আরও একটি গ্লেশিয়ার রয়েছে, এই গ্লেশিয়ারটার নাম পিন্দার গ্লেশিয়ার। তো পিন্দার গ্লেশিয়ার থেকে আরেকটি নদী এসে আলকানন্দাতেই মিশেছে। পিন্দার গ্লেশিয়ার থেকে যে নদী এসেছে তার নাম পিন্দারি। আর এই নদীটি যেখানে মিশেছে সেই জায়গাকে বলা হয় কর্ণপ্রয়াগ। হ্যাঁ, তো এবার কি হচ্ছে, আলকানন্দা তার নিজের মতো আবার বইতে শুরু করতে করতে এখান থেকে আসছে মন্দাকিনীর সাথে আবার একটা জায়গায় মিশে যায়। তো যেখানে মিশে এই জায়গাটার নাম রুদ্রপ্রয়াগ হয়ে গেল। রুদ্রপ্রয়াগ হয়ে আলকানন্দা আবার নিজের তালে চলতে কিছু দূর এসে মন্দাকিনীর সাথে জয়েন্ট হয়ে যায়। তো মন্দাকিনী আর আলকানন্দা যেখানে জয়েন্ট হচ্ছে, সঙ্গম হচ্ছে, সেই জায়গাকে বলা হবে দেবপ্রয়াগ। তাহলে কটি প্রয়াগ হলো? বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ। এই পাঁচটিকেই বলা হয় পঞ্চপ্রয়াগ, এটা আমরা সবাই জানি। তাই অবস্থানটা ক্লিয়ার হলো, ব্যাস। এবার তো দেবপ্রয়াগের পর নদী আবার নিজের মতো প্রবাহিত হতে শুরু করবে। প্রবাহিত হতে হতে এখানে ঋষিকেশ বলে একটা জায়গা আসবে। ঋষিকেশ একটা শহর পড়বে, ঋষিকেশের পর কিছু দূর গিয়ে আরেকটা জায়গা পড়বে হরিদ্বার। এবার হরিদ্বার থেকেই গঙ্গা নদী সমতলে প্রবাহ হওয়া শুরু হবে, মানে সমতলে যাত্রা শুরু করবে। এবার হরিদ্বারের পর কিছুটা দূরে এসে যে প্রথম ইউপিতে প্রবেশ করবে। ইউপির বিজনর, বিজনর ডিস্ট্রিক্ট। তাহলে ইউপির বিজনর ডিস্ট্রিক্ট হতে ইউপিতে প্রবেশ করবে গঙ্গা নদী। তাহলে এখান থেকে কার পার্ট শুরু? ইউপির পার্ট শুরু। আর এখান থেকে আমরা কি পড়লাম? ইউকে, উত্তরাখণ্ড। তাহলে আজ আমরা উত্তরাখণ্ডের পুরো ইয়েটা পড়লাম, বিশ্লেষণটা পড়লাম। এরপরে ইউপির পর বিহারের পর ঝাড়খণ্ড, তারপরে ওয়েস্ট বেঙ্গল লাস্ট। তাহলে এটি পার্ট 1 থাকলো। পার্ট 2 আমরা পরবর্তীটা কমপ্লিট করব। আর এই যমুনা নদী ইউপিতে এসেই মিলবে, এলাহাবাদে এসে ইউপির এলাহাবাদে এসে প্রয়াগরাজে এসে যমুনা নদী মিশে যাবে। এবার এটা আমরা নেক্সট ভিডিওতে করব। ব্যাস, এবার এই পর্যন্তই আজকে থাক।